বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে এসএসসি ইন্টারমিডিয়েটের আমার প্রথম পত্র সেটা আপনাদের সাথে ক্লাস প্রতিনিয়তের মতো আজকে আপনাদের সাথে আবার সোমবারের ক্লাসে 12টার ক্লাসে হাজির হয়েছি। 11টা 20 ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল স্যার, সিদ্ধেশ্বরী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ। আপনাদের সবাইকে প্রতিনিয়তের মতো আজকে আবার বলতেছি যে আমাদের বর্তমান পুরো বিশ্বে করোনার একটা প্রকট ধারণ করেছে। সেখানে আমরা এই করোনা থেকে কিভাবে রক্ষা পেতে পারি তার জন্য আমাদের কিছু কাজ সবসময় করতে হবে। আমরা বিশেষ প্রয়োজন না ছাড়া ঘরের বাইরে যাব না, এবং ঘরের বাইরে গেলে অবশ্যই আমরা মুখে মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব হাতে। এছাড়াও আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের এই মহামারী থেকে সবাইকে যেন রক্ষা করেন, এবং আল্লাহর কাছে এখনো শুকরিয়া আদায় করা উচিত যে আজকে করোনার প্রায় আমাদের 7 মাসের মতো হয়ে গেছে। এর ভিতরে আমরা আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের সবাইকে প্রার্থনা করা উচিত, তো আমরা করব। আমরা সিদ্ধেশ্বরী কলেজের পক্ষ থেকে আমি অবশ্যই বলতে চাই যে সিদ্ধেশ্বরী কলেজে আপনাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। প্রতিনিয়ত সবার ক্লাস হচ্ছে এবং মনিটর করা হচ্ছে, এবং আপনাদের আগামী মাসে জানুয়ারি মাসে পরীক্ষা। অনেক কলেজ কিন্তু এগুলো করতে পারে নাই। আমরা আপনাদের জন্য ইন্টারমিডিয়েট আবার বলতেছি যে আপনাদের আগামী মাসে পরীক্ষা হবে, এবং আপনাদের গ্রুপ টিচারও নির্বাচন করা হয়েছে। এক একজন কার আন্ডার আছেন আপনারা অবশ্যই জেনে নেবেন। আমি আমার কথা বলতেছি, আমি আমার রোল, যাদের রোল আমি এখানে লিখে দিচ্ছি, 6061 থেকে 6075 পর্যন্ত যারা আছেন রোল, তাদের গ্রুপ টিচার আমি। আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক করবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, 01715007074। আপনাদের আগামী মাসে পরীক্ষা সেই সংক্রান্ত যদি কিছু জানতে চান, এবং আপনাদের যাদের বেতন পরিশোধ হয়নি তারা অবশ্যই বেতনগুলো দিয়ে দিবেন। কলেজ এর অফিস প্রতিদিনই খোলা থাকে, ফ্রাইডে ছাড়া। যে কোনো দিন, মানে ফ্রাইডে ছাড়া আপনারা যে কোনো দিন আসলে অবশ্যই আপনাদের বেতনগুলো দিতে পারবেন। আপনারা প্রতিনিয়ত সবার বেতনগুলো দিয়ে দিবেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। এই রোলগুলো আমি বলতেছি 6061 থেকে 6075। আপনাদের রেজাল্ট কার্ড, আপনাদের অ্যাটেন্ডেন্স সবকিছুই আমার কাছে থাকবে। আপনাদের যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আজকে নতুন একটা চ্যাপ্টারে যাব। আমি আবার বলতেছি, আপনাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আগামী মাসে ফার্স্ট উইক এর মধ্যে শুরু হয়ে যাবে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। আপনারা সবাই পড়াশোনা করবেন। যদি এর মধ্যে কলেজ বন্ধ হয়ে যেতে পারে, আমি শিওর না, আপনারা জানতে পারবেন, নোটিশ দেওয়া হবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্ধের আগে আজকে শেষ ক্লাস, আর বন্ধ না হলে আমাদের কন্টিনিউ ক্লাস চলতে থাকবে। এখন সেটা কলেজ কর্তৃপক্ষ অবশ্যই আপনাদের জানিয়ে দিবে যে ক্লাস কন্টিনিউ হবে কি না 15 তারিখের পরে। আমাদের প্রতি বছরই 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। এই বছর কি হবে আমি জানি না এখনো। তবে আমি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধের আগে আপনাদের শেষ ক্লাস। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর আর্থিক বিবরণী, এটা অবশ্যই এখান থেকে 20 মার্কস থাকবে। আপনাদের ভালো মতো এই চ্যাপ্টার সম্পর্কে জানতে হবে। আপনারা এর আগেও জানছেন যখন 9-10 ছিলেন তখন। তারপর আমি বলতেছি আর্থিক বিবরণী, যেখানে নবম অধ্যায় আপনাদের এখানে আছে। এই আর্থিক বিবরণীর ভিতরে আমরা যেটাকে বিশদ আয় বিবরণী 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি লিখে রাখছি 2 প্রকার, এক ধাপ বিশদ আয় বিবরণী এবং বহুধাপ বিশদ আয় বিবরণী। যেখানে এক ধাপ এবং বহুধাপ বিশদ আয় বিবরণী। আমি মুছে ফেলতেছি। এখানে রোল নাম্বারটা আবার বলতেছি 6061 আর থেকে 6075 পর্যন্ত। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা বিশদ আয় বিবরণী, যেখানে এক ধাপ বিশদ আয় বিবরণী, আমাদের এখানে 3টা জিনিস করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এখানে প্রথমে যেটা করব, এক ধাপ বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা বিশদ আয় বিবরণী
এক ধাপ বিশদ আয় বিবরণী। বি নাম্বার, আমাদের যেটা করতে হবে মালিকানা সত্ত্ব, এবং সি নাম্বার আমরা যেটা করব আর্থিক অবস্থার বিবরণী। এই এক ধাপ বিশদ আয় বিবরণীর ভিতরে আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণী। আমরা এখানে আগে আলোচনা করেছি, এটা হলো দুই প্রকার, একটা হলো এক ধাপ বিশদ আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ বিশদ আয় বিবরণী। তাহলে এটা মুছে ফেলি, আমরা এক ধাপ নিয়ে আলোচনা করলাম। এখানে এটা ভিতরে করতে হবে বিশদ আয় বিবরণী, তারপরে করতে হবে আপনাদের মালিকানা সত্ত্ব, আর 2 নম্বরে 3 নম্বরে করতে হবে, সি নাম্বার দিয়ে দেওয়া আছে এখানে আপনাদের আর্থিক অবস্থার বিবরণী। আমরা এইভাবে এইখানে করব। আমরা একটু খেয়াল করি, এই এক ধাপ বিশদ আয় বিবরণীর ভিতরে যে জিনিসটা আমাদের করতে হবে, এখানে মোট আয় নিয়ে আসতে হবে। মোট আয়, মোট আয় থেকে মোট খরচ বাদ দিতে হবে। মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে যেটা বের হবে সেটার নাম হবে নিট মুনাফা। এইভাবে করতে হবে। তারপরে এখানে আমরা যেটা করব, মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা বিয়োগ আমরা যেটা জানি উত্তোলন, বিয়োগ করে আমরা এইভাবে মালিকানা সত্ত্বটা করব। আমরা অঙ্কের ভিতরে দেখিয়ে দেব। আর আর্থিক অবস্থার বিবরণী যেখানে আছে, আমরা একটু বড় করে লিখবো আর্থিক অবস্থার বিবরণী। আমরা সবগুলো মুছে ফেলতেছি এখানে। আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে আমরা সম্পদ সমূহ, সম্পদ সমূহের মধ্যে আমাদের প্রথমে আসবে চলতি সম্পদ, প্রমাণ সংখ্যা 2 দিয়ে আমরা লিখব বিনিয়োগ। আমরা এভাবে সাজিয়ে লিখব বিনিয়োগগুলো। 3 নম্বরে স্থায়ী সম্পদ। আমরা সম্পদ সমূহের মধ্যে চলতি সম্পদগুলো প্রথমে আনবো, তারপরে বিনিয়োগগুলো আনবো, এরপরে স্থায়ী সম্পদ, তারপরে অস্পর্শনীয় সম্পদ, যে সম্পদকে স্পর্শ করা যায় না, অস্পর্শনীয় সম্পদ, যে সম্পদকে স্পর্শ করা যায় না, আমরা সেই সম্পদটা এখানে নিয়ে আসবো। অস্পর্শনীয় সম্পদ এই চারটা। এরপরে এখানে আসবে
এবার দায় সমূহ যেটা আমরা জানি, দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব সমূহ। এখানে যেমন চলতি সম্পদ, এখানে আসবে আমাদের চলতি দায়, এরপরে আসবে আমাদের দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, এরপর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের জের। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্বের জের, যে জেরটা আছে সেই জেরটা আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আমাদের সম্পদের মধ্যে আসবে চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, এরপরে যদি অস্পর্শনীয় কোনো সম্পদ থাকে সেই সম্পদটা এখানে চলে আসবে। আমরা একটু আলোচনা করতে হবে আমাদের যে মূল যে টপিকস, আমরা বিষয়টা বিবরণীর যে এক ধাপ, এটার ভিতরে আমি প্রথমে আপনাদের বলেছিলাম, এখানে দিয়েছিলাম মোট আয় থেকে মোট খরচ সমূহ বাদ দিলে যেটা বের হয় সেটা হলো নিট মুনাফা। এখন মোট আয় যেটা, সেটা আমরা যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তো সেখানে যে মোট আয়গুলো আমাদের আসবে, সে আয়গুলো আমরা সব যোগ করব, তার থেকে আমরা মোট খরচগুলো, যে খরচগুলো সেটা আমরা বাদ দিব, বাদ দিয়ে তারপর আমরা অঙ্কটা করব। এখানে যদি কোনো সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কোনো কিছু থাকে, সেই সেবামূলক প্রতিষ্ঠানে সেবা দেওয়ার পরে সেই সেবার সাথে আমাদের অন্যান্য আয়গুলো যোগ করে মোট আয় পাওয়া যাবে। মোট আয় থেকে আমরা মোট খরচ, যত ধরনের খরচ আছে সেই খরচগুলো বাদ দিলে আমরা যেটা পাবো তার নাম দিব মোট খরচ। এই মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে যেটা পাবো সেটা নাম হলো নিট মুনাফা। এরপর আমি আপনাদের বলেছিলাম যে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে আমরা জানি যে আমাদের প্রারম্ভিক মূলধন, যে মূলধন দেওয়া থাকবে সেই মূলধনটা আসবে, মূলধনের সাথে আমরা যোগ করব অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, নিট লাভ বাদ দিব আমরা এখানে উত্তোলন, আয়কর, জীবন বীমা, নিট ক্ষতি, এগুলো বাদ দিয়ে যেটা পাবো সেটার নাম দিব আমরা মালিকানা সত্ত্বের জের। এরপর আমরা যাব আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে আমাদের সম্পদ সমূহ যেটা আছে, চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, দায় মালিকানা সত্ত্বের মধ্যে আসবে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্বের জের। এইভাবে আমরা অঙ্কটা করব। তাই আমরা আজকে একটা অঙ্কে যাব, একটা অঙ্কে যে আমরা অঙ্কগুলো করব। আমাদের সৃজনশীলের আগে আমরা দেখি নর্মাল ছোট কোনো অঙ্ক এখানে আছে কিনা। ছোট্ট একটা অঙ্ক 1 নম্বরে আমাদের এখানে আছে, সৃজনশীল ছাড়া এখানে 3টা রিকোয়ারমেন্ট এখানে আমাদের চেয়েছে। আমরা সেই অঙ্কটা উঠিয়ে ফেলবো এখন, উঠিয়ে তারপরে আমাদের, কারণ আমি বোর্ডে না উঠালে আপনারা দেখবেন না, বুঝবেন না। আমাদের যদি আমরা এখানে মেসেঞ্জার প্রদর্শনী, আমি যেটা নিউ মেসেঞ্জার পাবলিকেশনের বইটা, এটা নিউ মেসেঞ্জার পাবলিকেশনের উদাহরণ 1 আমি এখানে একটু লিখে দিই, এটা মুছে ফেলতেছি। এখানে আমরা জামালের রেওয়ামিলটা দিয়েছি, সাথে সমন্বয় সমূহ দেওয়া আছে, এটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। এখানে দেওয়া আছে বকেয়া বেতন 300 টাকা, চলতি বছরে সাপ্লাইজ ব্যবহৃত 450 টাকা,
বিমা উত্তীর্ণ হয়েছে 1500 টাকা, অবচয় খরচ 1500 টাকা, বকেয়া সেবা আয় 3000 টাকা, চলতি বছরের অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে 5250 টাকা। আমাকে করণীয় বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে, মালিকানা সত্ত্বা, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা এখানে মূল যে ব্যাপার এখানে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে, আমাদের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বা, আর্থিক অবস্থার বিবরণী, এইটি আমাদের মূল যে তিনটা জিনিসই আমাদের এখানে করতে হচ্ছে। তাহলে আমরা এখন কি যাব, সমাধান আমরা করব। প্রথমে আমরা বিশদ আয় বিবরণী করব, তার জন্য আমরা তিনটা ছক এখানে করে ফেলব। এখানে জামালের আমরা কি করতেছি, এখানে জামাল, জামালের বিশদ আয় বিবরণী। অবশ্যই আমাদের কত সালের অঙ্ক, এটা সালটা আমরা 2019 সাল ধরে নেই এখানে। তাহলে আমরা লিখি জামাল এর বিশদ আয় বিবরণী। এরপর আমরা লিখব 31শে ডিসেম্বর 2019 সালে সমাপ্ত বছরের জন্য টাকা এখানে লিখবো আমরা বিবরণ। আমরা খেয়াল করি যে আমি আপনাদের প্রথমে বলেছিলাম এই এক ধাপ যে আয় বিবরণী, সেখানে প্রথমে মোট আয়গুলো আমাদের লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মোট আয়টা এখানে লিখবো। এখানে আমরা লিখবো আয় সমূহ, এখানে আমরা সম্পূর্ণ আয়গুলো লিখবো। এখন আমাদের কি করতে হবে, এখানে আয়গুলো খুঁজতে হবে, আমাদের কি আয় আছে আমরা একটু দেখে নিই। এখানে আয় আছে, এখানে সেবা আয়, নগদ প্রাপ্য হিসাব, অগ্রিম, বীমা, সাপ্লাই, সরঞ্জাম, পঞ্জীকৃত অবচয় প্রদান। এইখানে সেবা আয় এখানে দেওয়া আছে, আমরা সেবা আয়টা প্রথমে লিখবো। তাহলে সেবা আয়। এখন সেবা আয় আমাদের কত দেওয়া আছে, আমরা লিখলাম সেবা আয় দেওয়া আছে 12,750। এছাড়া এখানে কোনো আয় নেই। এরপরে সামনে যাব বকেয়া বেতন, চলতি বছরের সাপ্লাইজ, বিমা উত্তীর্ণ, অবচয়, তো বকেয়া সেবা আয়, ধারে আমি সেবা দিয়েছি আরো 3000 টাকা এখানে বলা আছে। আমরা একটু দেখে নিই ধারে সেবা আরো 3000 টাকা। তাহলে ধারে সেবা 3000 টাকা এখানে চলে আসবে, যোগ আমরা এখানে লিখব বকেয়া আয় 3000। তাহলে যোগ করলে 12,700, তাহলে 15,750 আমরা লিখব। এরপরে আমরা পরে এটিতে বলা আছে চলতি বছরে অনুপার্জিত সেবায় উপার্জিত হয়েছে 5,250। তাহলে যোগ অনুপার্জিত আয় 5,250। তাহলে আমরা এখানে 5,250, তাহলে এখানে টোটাল হলো আমাদের 21,000 টাকা। তাহলে আমাদের মোট আয় বের হলো 21,000 টাকা। এটা থেকে আমরা বাদ দিব
খরচ সমূহ, এখানে আমরা লিখব বিয়োগ খরচ সমূহ। আমাদের খরচ সমূহ এখান থেকে বাদ যাবে। খরচের ভিতরে আমরা সমন্বয় ধরে অঙ্ক করব। প্রথমে আছে বকেয়া বেতন 300 টাকা, তাহলে খরচ বকেয়া আছে, তাহলে খরচের সাথে এটা যোগ হবে। আমরা দেখি এখানে বেতন কোথায় আছে, বেতন খরচ 6750 টাকা, তাহলে আমরা এখানে লিখি বেতন খরচ 6750 যোগ বকেয়া, আমাদের বকেয়া আছে আমাদের 300 টাকা, তাহলে 300 টাকা এখানে লিখলে 7050 টাকা। এরপরে আমরা যাব চলতি বছরের ব্যবহৃত সাপ্লাইস, মানে আমার খরচ এসে 450 টাকা, তাহলে আমরা লিখব ব্যবহৃত সাপ্লাইস বা সাপ্লাইস খরচ। তাহলে আমরা দিয়ে দিই এখানে সাপ্লাইস খরচ 450 টাকা, আমাকে সরাসরি বলে দিছে 450 টাকা। এরপরে বীমা উত্তীর্ণ হয়েছে 1500 টাকা, তাহলে বীমা খরচ আমরা এখানে লিখে ফেলি বীমা খরচ 1500 টাকা। এরপরে অবচয় খরচ 1500 টাকা, আমরা অবচয় খরচ লিখে ফেলি 1500 টাকা। এরপরে আমাদের বকেয়া সেবায় আমরা করেছি, চলতি বছরের সেবায় করেছি। এরপরে আমাদের এই সমন্বয় ভিত্তি থেকে আর কিছু আসবে না, আমরা পরবর্তীতে দেখব রেওমিলের মধ্যে কোন সমন্বয় হয়নি সেটা বাদ পড়েছে, আমরা সেখান থেকে এখন খুঁজব। নগদ আমরা জানি এটা আমাদের সম্পদ, এখানে আসবে না। প্রাপ্য হিসাব, সম্পদ, অগ্রিম বীমা আমরা বীমার কাজ করে ফেলছি, আর করতে হবে না। সাপ্লাইস অলরেডি করে ফেলছি, করতে হবে না। সরঞ্জাম সম্পত্তি আমার এখানে আসবে না। পঞ্জীবিত অবচয় আমাদের দায় এখানে আসবে না। পদ হিসাব আসবে না। অনির্বাচিত সেবা আমাদের দায়। মূলধন আমাদের দায়। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। সেবায় আমরা করেছি অলরেডি। বেতন খরচ, ভাড়া খরচটা আমরা দেখাইনি, তাহলে আমরা ভাড়া খরচ দেখাতে হবে এখানে। ভাড়া খরচ আমাদের 1500 টাকা। এরপরে বিজ্ঞাপন খরচ আমাদের 600 টাকা। বিজ্ঞাপন খরচ 600 টাকা। এরপরে আমরা উপযোগ হলো 1950 টাকা, তাহলে এখানে আমরা লিখি উপযোগ 1950 টাকা। তাহলে এইভাবে আমাদের সব লেখা হয়ে গেছে। এবার আমরা যোগ করব 7050 যোগ 450 যোগ 1500 যোগ 1500 যোগ 1500 যোগ 600 যোগ 1950, এভাবে আমাদের আসলো 14550। 14550 আমাদের নিট মুনাফা বের হবে 21000 থেকে যদি আমরা বাদ দিই 6450, তাহলে নিট মুনাফা আমরা পেলাম 6450। এই শিক্ষার্থীবৃন্দ, আমি আবার আপনাদের এটাকে বোঝাচ্ছি। আমাদের যে সমস্যাগুলো আপনাদের যদি থাকে, কারো কোনো সমস্যা, সেগুলো অবশ্যই আমাকে বলবেন। আমি সেগুলো মেসেঞ্জারের মাধ্যমে বা যে কোনোভাবে আপনারা ওভার ফোন যে কোনো ওয়েতে আপনারা বলবেন, আমি সেগুলোর অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে বলি, আপনাদের সব প্রবলেমগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সারগুলো দিব। আমি এটার ব্যাখ্যাগুলো আবার দিচ্ছি। আমাদের এখানে জামাল এর একটা রেওমিল দেওয়া ছিল এবং সমন্বয় সমূহ বলা ছিল, এখান থেকে আমরা এক ধাপ বিশিষ্ট বিশদ বিবরণী আমরা তৈরি করতেছি। তাহলে এক ধাপ বিশদ বিবরণীর ভিতরে আমরা জানি এখানে মোট আয় থেকে মোট খরচগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে দেখেন, প্রথমে আমরা মোট আয় লিখলাম। মোট আয় সমূহ এখানে কথাটা লেখার পরে আমরা এখানে খুঁজলাম যে মোট আয় কোথায় আছে। আমরা দেখলাম এখানে সেবা আয় 12750।
তাহলে আমরা সেবা আয় এখানে লিখে ফেললাম 12,750। এর সাথে আমরা দেখলাম যে এখানে কোনো আয় আছে কিনা, না, এই রেয়াবিলে আর কোনো আয় নেই। এরপর আমরা সমন্বয় খুঁজলাম যে সমন্বয় কোনো আয় দেওয়া আছে কিনা। এখন সমন্বয়ের ভিতরে বকেয়া বেতন 300, এটা কোনো আয় না। চলতি বছরের সাপ্লাইস ব্যবহৃত 450, এটা কোনো আয় না। বিমা উত্তীর্ণ হয়েছে 1500, এটা আয় না। অবচয় খরচ 1500, এটা আয় না। এরপরে বকেয়া সেবা আয় 3000, এটা আমাদের এখানে যোগ হয়ে গেল বকেয়া সেবা আয়। এর ছাড়া আমরা চলতি বছরের অনির্বাচিত সেবা আয় হয়েছে 5250 টাকা, আমরা লিখে ফেললাম। এবার সব যোগ করে আমরা দেখলাম 21000 টাকা আমাদের মোট আয়। এর সাথে আমরা খরচ সমূহ যেগুলো আমরা নিয়ে আসলাম, যে বকেয়া বেতন 300, তাহলে বেতনের সাথে বকেয়া বেতন খরচ দেওয়া হচ্ছে 6750, তার সাথে বকেয়া বেতন অবশ্যই আমাদের যোগ হবে যেহেতু এটা বকেয়া খরচ রয়ে গেছে এখনো। এরপরে আমরা খরচ দেখব। চলতি বছরের সাপ্লাইস ব্যবহার হচ্ছে 450 টাকা, ওরা বলেই দিছে ওদের ব্যবহার হচ্ছে 450 টাকা, আমরা লিখে ফেলছি সাপ্লাইস খরচ 450 টাকা। এরপরে আমাদের আছে বিমা উত্তীর্ণ হয়েছে 1500 টাকা, আমরা 1500 টাকা এখানে লিখে ফেললাম বিমা খরচ। এরপরে অবচয় খরচ বলা আছে 1500 টাকা, আমরা 1500 টাকা লিখে ফেললাম। তারপরে আমাদের আছে বকেয়া খরচ, আমরা অবচয় খরচ আমরা লিখেছি 1500 টাকা। তারপরে আর কোনো খরচ এখানে নেই। এরপর আমরা রেয়ামিল থেকে খুঁজতেছি যে অন্য কোনো খরচ আছে কিনা। অন্য খরচের মধ্যে প্রথমে আমরা দেখলাম এখানে ভাড়া খরচ, বিজ্ঞাপন খরচ, উপযোগ খরচ, আমরা 3টা খরচ লিখে ফেললাম। সব খরচগুলো যোগ করার পরে 14550 টাকা, মোট আয় হয়েছিল 21000 টাকা। তাহলে 21000 টাকা থেকে আমরা এইটা থেকে আমরা 14550 টাকা বাদ দিলে নিট মুনাফা বের হলো আমাদের 6450 টাকা। তাহলে আমরা এখানে লিখবো নিট মুনাফা। এরপরে আমরা আমাদের দ্বিতীয় যেটা আমাদের বিশদ বিবরণী শেষ হয়ে গেল। এরপরে আমরা আর্থিক অবস্থার যে বিবরণী, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাব। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা চলে যাব। তাহলে এটা আমরা মুছে ফেলতেছি, মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে যাব। আমরা এখানে মালিকানা সত্ত্বের জন্য একটা ছক করব। বিবরণ টাকা, আমরা জামালের, এখানে আমরা কার হিসাব করতেছি, জামালের। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী এখানে আমরা লিখে দিব মালিকানা সত্ত্ব বিবরণী 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের 2019 সালের 31শে ডিসেম্বর সমস্ত বছরের জন্য, সমস্ত বছরের জন্য। এখন প্রথমে আমরা যেটা লিখব মূলধন। আমার কোশ্চেনে মূলধন কত দেওয়া আছে আমরা দেখে নিই। মূলধন আমার দেওয়া আছে, আমরা দেখব এই যে মূলধন 14925 টাকা, আমরা এখান থেকে নিয়ে নিলাম 14925। মূলধন 14925 যোগ
নিট নিট মুনাফা, আমাদের নিট মুনাফা কোশ্চেন থেকে আমরা বের করেছিলাম বিষয়টার বিবরণীতে 6450। তাহলে 6450 যোগ 14925, তাহলে এখানে বের হবে 21375 বাদ উত্তোলন আমরা এখানে দেখে নিই উত্তোলন আছে কিনা। উত্তোলন আছে 1800 টাকা, আমরা বিয়োগ করব এখান থেকে 1800 টাকা মাইনাস 1800 টাকা, এখানে আসবে 19,575 টাকা। এটা আমাদের বের হলো মালিকানা সত্ত্বা, মালিকানা সত্ত্বের জের। আবার আমি বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো ধরনের সমস্যা, আপনারা আমার সাথে আলোচনা করবেন, আমি সেগুলো অ্যান্সারগুলো দিব। আবার বলতেছি মালিকানা সত্ত্বের বিবরণী তৈরি করতে হবে আমাদের মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা বিয়োগ আমাদের উত্তোলন। তাহলে এখানে আমাদের অতিরিক্ত মূলধন নেই, মূলধনের সাথে নিট মুনাফা যোগ করলাম বিয়োগ উত্তোলন, মালিকানা সত্ত্ব যে বের হয়ে গেল। এখানে হলো 19,575। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, এটা মুছে ফেললাম আমরা। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাই। আর্থিক অবস্থার বিবরণী মুছে ফেললাম, নতুন ছক করে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা করতে হবে। আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য টাকা বিবরণ। এখানে আমরা প্রথমে যে আমরা সম্পদ সমূহ লিখব, সম্পদগুলো এখানে বসিয়ে দিব। সম্পদ সমূহ, এখানে কোনো সম্পদের ক্লাসিফিকেশন করতে হবে না, যেহেতু এটা এক ধাপ বিশদ আয় বিবরণী, সেহেতু এখানে আমার কোনো ক্লাসিফিকেশন নেই, আমরা সব সম্পদগুলো নিয়ে আসবো। তবে এই ক্ষেত্রে আমার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমি যদি সমন্বয় ধরে অঙ্ক করি তাহলে অঙ্ক আমার কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা সমন্বয়তে দেখি কোনো সম্পদ আছে কিনা। সমন্বয় প্রথমে বকেয়া বেতন, এটা আমরা জানি দায়, এটা এখানে আসবে না। চলতি বছরের সাপ্লাইস ব্যবহৃত সেটা, সাপ্লাইস থেকে যদি বাদ দিই, আমার এখানে সাপ্লাইস হচ্ছে 750, তার মধ্যে ব্যবহার হচ্ছে 450, তাহলে ব্যবহার হয়নি আমার কত 300 টাকা। আমরা তারপরও ক্যালকুলেটর দিয়ে সবসময় করব, মুখে মুখে করার পর ক্যালকুলেটর দিয়ে করে দেখব যে 750 থেকে আমি যদি বাদ দিই 450, তাহলে আমার ব্যবহার হয়নি 300 টাকা। তাহলে প্রথমে আমরা লিখবো সাপ্লাইস, আমাদের সাপ্লাইস আছে বের হলো 750 মাইনাস 450 বের হলো 300 টাকা। এরপরে আমাদের দ্বিতীয় যেটা আমরা দেখবো আর কোনো আছে কিনা। চলতি বছর সাপ্লাইস এখন বীমা উত্তীর্ণ হয়েছে 1500 টাকা, তাহলে বীমা এখানে ছিল কত আমাদের, বীমা কোথায় আছে, বীমা
অগ্রিম বীমা 1800 টাকা, তাহলে 1500 টাকা আমার উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে এখনো উত্তীর্ণ হয়নি। বীমা বীমা 1800 মাইনাস 1500, তাহলে এখানেও 300 টাকা। এরপরে আমরা দেখব অবচয়, এখানে সম্পদের অবচয় আছে, তাহলে সরঞ্জাম এখানে আছে আমাদের 14,500 টাকা। তার থেকে আমরা যে অবচয় আছে অবচয়টা আমরা যোগ করে আমরা বিয়োগ করে দিব। সরঞ্জাম আমাদের আছে 14,700 মাইনাস পুঞ্জীভূত অবচয় 1800 যোগ নতুন করে আছে এখানে অবচয় 1500, 1800 1500 3300, আমরা বিয়োগ করব 14,700 মাইনাস 3300, তাহলে এখানে আসলো 11,400। এরপরে এখান থেকে আর কিছু নাই সম্পদের ভিতরে, বকেয়া সেবায় তাহলে আমাদের আয় বকেয়া সেটা আমাদের সম্পদ, তাহলে প্রাপ্য সেবা আয় আছে আমাদের, এখানে আছে প্রাপ্য হিসাব 3450, তার সাথে আমরা পাবো মানে এখনো পাইনি 3000, এটা আমরা যোগ করে দেখাতে পারি বা আলাদা দেখাতে পারি। তাহলে প্রাপ্য সেবা হিসাব 3450 যোগ বকেয়া হলো পেলাম আমরা এখানে 3000, তাহলে 6450। এরপরে আমরা আর নেই এখানে। এবার আমরা এখান থেকে রেওয়ান থেকে দেখি কি আছে, সমন্বয় সবশেষ নগদ, আমরা নগদটা লিখে ফেলি। নগদ আছে 7500। এরপরে আমাদের প্রাপ্য হিসাব আমরা নিয়ে নিলাম, অগ্রিম নিয়েছি, সাপ্লাইস নিয়েছি, সরঞ্জাম নিয়েছি, পুঞ্জীভূত অবচয় নিয়েছি, পদ হিসাবে এখানে আসবে না, অনুপার্জিত আয়ের মূলধন উত্তোলন নিয়েছি, সেবা সবগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমরা সব যোগ করে দিব। এখন যোগ করে দিলে আমাদের দেখবো আমাদের কত হয়েছে, 300 যোগ 300 যোগ 14,000 11,400 যোগ 6,450 যোগ 7,500 25,950। তাহলে আমাদের এখানে বের হলো 25,950। এই হলো আমাদের মোট সম্পদ। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে মোট সম্পদ গুলো নিলাম। এরপরে আসবো আমরা দায় ক্ষেত্রে। আমরা এখানে মুছে ফেলি এটুকু, আপনি যদি কারো প্রশ্ন থাকে আপনারা করে ফেলেন। আমরা দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা